প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা সকলকে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে চতুর্থ বর্ষ বাংলা সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর নাসিমা চৌধুরী, সহযোগী অধ্যাপক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং আমার সাথেই যুক্ত আছো। আমাদের আজকের কোর্সের শিরোনাম পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি। আমরা আগেই জেনেছি এই কোর্সটিতে মোট 3টি অংশ রয়েছে। অংশগুলো হলো গ্রিক এবং রোমান সাহিত্য তত্ত্ব, সাহিত্য তত্ত্বের সমালোচনা ধারা এবং সাহিত্য সমালোচনা পদ্ধতি। প্রথম অংশের গ্রিক এবং রোমান সাহিত্য তত্ত্বে রয়েছেন প্লেটো এবং অ্যারিস্টটল, হোরেস ও লঙ্গিনাস। প্রথম অংশর 4 জন তাত্ত্বিক আমরা অনেকগুলো ক্লাসের মধ্য দিয়ে সেগুলো শেষ করেছিলাম। দ্বিতীয় অংশে রয়েছে সাহিত্য তত্ত্বের ধারা। এই অংশে রয়েছে নিওক্লাসিজম, রোমান্টিসিজম, রিয়ালিজম, ন্যাচারালিজম, মার্কসিজম, ফ্রয়েডিজম, ফেমিনিজম, মডার্নিজম এবং পোস্ট মডার্নিজম। এই সাহিত্য তত্ত্বের ধারাগুলোর মধ্যে যে তত্ত্বগুলো রয়েছে সেখান থেকে আমি রোমান্টিসিজমের বৈশিষ্ট্য এবং এর বিকাশ ধারাটা পড়িয়েছি। রিয়ালিজম সম্পর্কে আমি পড়িয়েছি। গত ক্লাসে আমি মার্কসিজম সম্পর্কে বিস্তর আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফেমিনিজম বা নারীবাদ। ফেমিনিজম বা নারীবাদ সম্পর্কে আলোচনার আগে আমরা জেনে নেই যে এই নারীবাদের উপরে আমাদের কি ধরনের প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে, নারীবাদ কি? নারীবাদী সাহিত্য তত্ত্ব বলতে কি বুঝো? নারীবাদ বা নারী চেতনাবাদ এর গুরুত্ব এবং তাৎপর্য বিশ্লেষণ করো এবং বিভিন্ন নারীবাদী লেখকদের বৈশিষ্ট্য বা তাদের নারীবাদমূলক রচনার উপরে আলোচনা হতে পারে। তো আমরা আলোচনায় আসি। আমরা শুরু করি যদি নারীবাদ আসলে কি। সেটি এরকম হতে পারে, নারী পুরুষ সমান, তাদের অধিকার অভিন্ন, এই হচ্ছে নারীবাদ। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুবই সহজ সরল একটি ব্যাপার। একে মনে হয় সরল দিবালোকের মতো স্বচ্ছ ও সত্য, কিন্তু পিতৃতন্ত্রের দীর্ঘ ইতিহাসে মানা হয়নি এ সরল সত্যটুকু। নারীবাদীরা মনে করেন মৌল যোগ্যতায় কোনো পার্থক্য নেই নরনারীতে। নারী এবং পুরুষের মূল পরিচয় তাদের স্ত্রী বা পুলিঙ্গ নয়, তাদের মূল পরিচয় তারা মানুষ। মানুষের প্রকৃত যোগ্যতা লিঙ্গ নিরপেক্ষ, কিন্তু পিতৃতন্ত্র এটা মানেননি। নারীবাদীদের বিদ্রোহ নারী পুরুষের অসাম্যের ধারণা এবং অসম অধিকারের বিরুদ্ধে। তারা মনে করেন প্রথাগতভাবে নারী পুরুষকে যে মনে করা হয় অসম বলে এবং নারীদের যে রেখে দেওয়া হয়েছে নিকৃষ্ট সামাজিক অবস্থানে, তা অন্যায়। তারা সকলেই মনে করেন পরিবর্তন ঘটাতে হবে এই ব্যবস্থার। নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি হলো নারী কন্যা হিসাবে পিতার অধীন, স্ত্রী হিসাবে স্বামীর এবং বৃদ্ধকালে ছেলেদের অধীনে থাকবে। এটি সামাজিক প্রথা হিসেবে প্রচলিত। কিন্তু ক্রমে ক্রমে প্রতিবাদী নারীরা বিরূপ বিশ্বে নিজেদের অবস্থান খুঁজে নিতে চেয়েছে। স্বতন্ত্র অস্তিত্ব হিসেবে পুরুষের ছায়া থেকে বেরিয়ে আসতে চেয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করবার কৌশল গড়ে নিতে। ফলে গড়ে উঠেছে বিভিন্ন নারীবাদী আন্দোলন। তাহলে আমরা জানলাম যে নারী পুরুষের অসমতা, অধিকারের অসমতা এবং এই ব্যবস্থা থেকে পরিবর্তন ঘটাতে হবে বলে নারীবাদীরা মনে করেন এবং তারা এই অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং গড়ে তোলেন নানা ধরনের
আন্দোলন, যে আন্দোলনগুলো নারীবাদী আন্দোলন হিসেবেই আসলে পরিচিত। সাহিত্যের মূল্যায়নের ক্ষেত্রে অপেক্ষাকৃত নতুন ধারা নারীবাদ সাহিত্য তত্ত্ব। এ ধারার সাহিত্য সমালোচনার পেছনে রয়েছে 200 বছর ধরে নারীর আত্মসচেতনতার ইতিহাস এবং পুরুষের সঙ্গে নারীর অধিকার বিষয়ক আন্দোলনের ইতিহাস। এই সাহিত্য তত্ত্বে মূলত সাহিত্যে দীর্ঘকাল ধরে কর্তৃত্বকারী পুরুষতান্ত্রিক মতাদর্শ ও পুরুষ কর্তৃক প্রদত্ত ব্যাখ্যাকে প্রশ্নের সম্মুখীন করা হয়। এ যাবৎকালে রচিত সাহিত্যে পুরুষতান্ত্রিকতার জয় ঘোষিত হয়েছে। বিশ্ব সাহিত্যের সেরা সাহিত্যকর্মে পুরুষের প্রাধান্যই দেখতে পাওয়া যায়। এই সাহিত্য রচনা করেছেন প্রধানত পুরুষেরা এবং পুরুষ রচিত সাহিত্যে পুরুষরাই নায়ক, সেটি স্বাভাবিক, যার নিদর্শন পাওয়া যায় শেক্সপিয়ারের হ্যামলেট, সোফোক্লিসের ইডিপাস ইত্যাদি রচনায়। এরই প্রতিক্রিয়া হিসেবে নারীবাদী সাহিত্য এবং সাহিত্য সমালোচনা গড়ে উঠেছে। নারীবাদ নারী বিষয়ক দিকগুলোকে তুলে ধরতে চায়, কোনো সন্দেহ নেই। তাই বলে পুরুষ বিচ্ছিন্ন একক নারী জগতের ধারণার সাথে বর্তমান নারীদের কোনো যোগসূত্র নেই। নারীর প্রতি বৈষম্যমূলক আচরণকে মূলোৎপাটন করা নারীবাদের আদর্শ। ন্যায় বা সমতাকে যদি আমরা আদর্শরূপে গ্রহণ করি, তাহলে দেখি যে নারীবাদ পুরুষ বিদ্বেষী কোনো মতবাদ নয়। আমরা অনেকে ভুল করে থাকি, নারীবাদী মানে পুরুষ বিদ্বেষী। বিষয়টা একেবারেই ভুল ধারণা। এটি এরকম যে নারীবাদ পুরুষ বিদ্বেষী কোনো মতবাদ নয়। নারীর পশ্চাৎপদতা, নারীর অধিকারহীনতা, তার বঞ্চনার কারণ অন্বেষণ করা, সেগুলো মোচন করবার ব্যবস্থা বের করা বা পন্থা বের করা নারীবাদের উদ্দেশ্য। সমাজে নারী পুরুষ নির্বিশেষে যেসব অন্যায়ের শিকার হচ্ছে মানুষ, সেসব অন্যায় দূর করা নারীদের উদ্দেশ্য। অন্যায়ের বিনাশ করতে পারলে কেবল নারী যে সুফল ভোগ করবে তা নয়, সকল মানুষই অন্যায়মুক্ত সমাজের সুফল পাবে। এটি তো খুবই স্বাভাবিক যে কোনো অন্যায়, কোনো অত্যাচার যদি সমাজ থেকে বিতরণ করা যায়, তাহলে তার সুফল এককভাবে কেবল নারী ভোগ করবে না, সেই সুফল নারী, পুরুষ, শিশু, আপামর সকল মানুষই সেই অন্যায়ের বিরুদ্ধের যে সুফল সেটি ভোগ করতে পারবে। নারীবাদী সাহিত্যে পুরুষ লেখক এবং পুরুষের প্রতিনিধিত্বের বিষয় তথা সাহিত্যে মূল্যবোধের ক্ষেত্রে পুরুষবাদী দৃষ্টিভঙ্গিকে তীব্র আক্রমণ করে নারী সাহিত্যিকদের অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। 1782 সালে ম্যারি ওলস্টমে ক্রাফট তার যুগান্তকারী গ্রন্থ এ ভেন্ডিকেশন অফ দ্য রাইট অফ উইমেন গ্রন্থে প্রথম নারী অধিকার সম্পর্কে আলোকপাত করেছেন। এরপর নারীর প্রতি বৈষম্য এবং অধিকারের বিষয়টি উঠে আসে নারীবাদীদের অসংখ্য সংগ্রামের মূল প্রতিপাদ্য হিসেবে। নারীবাদী সাহিত্য সমালোচনাগুলো পর্যবেক্ষণ করলে কয়েকটি বৈশিষ্ট্য চোখে পড়ে। বৈশিষ্ট্যগুলো এরকম: প্রথমত, নারীবাদী সাহিত্যিকরা প্রথমে ভাষা নিয়ে কথা বললেন। তাদের মতে সাহিত্যের ভাষার মধ্যে পুরুষের প্রাধান্য রয়েছে, পক্ষপাত আছে। যেমন চাইল্ড কিংবা গড এর প্রোনাউন হি ব্যবহার করা হয়। নারীবাদীরা বললেন ম্যানের জায়গায় পারসন ব্যবহার করতে হবে। ফরাসি নারীবাদীরা মেয়েদের একটি নতুন ভাষার কথা বলেছেন এবং সেই ভাষাতে তারা মেয়েদের সাহিত্য গড়ে তুললেন। দ্বিতীয়ত, নারীবাদীরা বললেন পুরুষের সাহিত্যে নারীকে ভোগের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। পুরুষরা মনে করেন নারী আঁকে না, অঙ্কিত হয়। তারা ভাস্কর হতে পারে না, ভাস্কর্য হয়। এবং তাদের সাহিত্যে নারী সৌন্দর্য সর্বনাশের মূল হিসেবে তুলে ধরেছেন, অর্থাৎ নারী সৌন্দর্য সর্বনাশের মূল হিসেবে তুলে ধরেছেন। নারীবাদীরা পুরুষের এই দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেন। নারী সম্পর্কিত
এইসব তত্ত্বকে তারা ভুল প্রমাণিত করে দেখান এবং কারণ হিসেবে এ যাবৎ সৃষ্ট পুরুষদের স্বার্থকে তুলে ধরেন। এছাড়া সমাজে নারীকে পুরুষের অধীন মনে করা হয়। এই সমাজ বাস্তবতার প্রেক্ষিতে সাহিত্যেও নারীরা এভাবে উপস্থাপিত হয়েছে। তৃতীয় কারণ হিসেবে তৃতীয় পর্যবেক্ষণটা এরকম যে প্রাকৃতিকভাবে পুরুষের শারীরিক গঠনগত সক্রিয়তা এবং নারীর নিষ্ক্রিয়তার ধারণাকে নারীবাদীরা অস্বীকার করেন। নারীর ক্রিয়াশীলতা, সৃষ্টিশীলতা এবং পুরুষ যে নারীর ভাগ্যে অপরিহার্য নয় এটি বোঝাবার জন্য নারীর সমকালীনতার চিত্র অঙ্কন করেছেন অনেক নারীবাদী সাহিত্যিক। নারীবাদী সাহিত্যিক সমালোচনার ধারা গড়ে ওঠে শুধু নারীদের লেখা সম্পর্কে। একে বলা হয় ক্রাইম ক্রিটিসিজম। এই প্রত্যয় দ্বারা মূলত মহিলাদের বিভিন্ন লেখা, এমনকি চিঠিপত্রের এবং জার্নালগুলোর উপস্থাপনা এবং ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। বিশেষত এতে প্রকাশিত হয় নারীর ভাবমূর্তি, নারী সংক্রান্ত বিষয়। পঞ্চম পর্যবেক্ষণ দিকে যদি আমরা একটু নজর দেই তাহলে দেখতে পাওয়া যায় নারীদের কোমল চরিত্রের পরিবর্তে কঠিন করে সাহিত্যে আনলেন নারীবাদীরা। এ সম্পর্কে টরিল রয় বলেছেন, 19 শতকের নারীবাদী লেখিকারা যে দেবতুল্য এবং দানবতুল্য নারী চরিত্র অঙ্কন করেছেন তার মধ্যে দিয়ে তাদের ক্রোধ এবং পিতৃতান্ত্রিকতার বিরোধিতা প্রকাশ পেয়েছে। নারীবাদীরা মনে করেন স্বাধীনতা এবং স্বনির্ভরতা নারীরও একটি গুণ হতে পারে, যা আমাদের সমাজ স্বীকার করতে চায় না। যুগ যুগ ধরে নারীকে অবলা ও পুরুষ নির্ভর রেখে এক ধরনের শৃঙ্খল পরিয়ে রেখেছে সমাজ। লিবারেল নারীবাদের বিরুদ্ধে সংগ্রামের চেতনা সৃষ্টি করে যাচ্ছে, কিন্তু স্বাধীনতা না থাকলে ব্যক্তির স্বকীয় বৈশিষ্ট্যগুলো কখনো পরিপূর্ণভাবে বিকাশ লাভ করে না। নারীর ক্ষেত্রে পরিবারের ভেতর থেকেই ব্যক্তি স্বাধীনতাকে বিনাশ করে দেওয়া হয়। ফলে পুরুষের মতো সুযোগ সুবিধা নারী পায় না, বরং তাকে পরনির্ভর ব্যক্তি হয়ে জীবন যাপন করতে হয়। এমন অবস্থায় নারীর ব্যক্তিত্ববোধ নির্লিপ্ত থাকে। লিবারেল নারীবাদ তাই ব্যক্তি স্বাধীনতা ও পুরুষের সমান সুযোগ সুবিধা দাবি করে। মার্ক্সীয় নারীবাদ আর্থসামাজিক গঠনবিন্যাসকে নারী নির্যাতনের জন্য দায়ী করে। পুঁজিবাদ নারীকে পুনরুৎপাটনের হাতিয়ার হিসেবে গণ্য করে এবং পুনরুৎপাদন অর্থনৈতিক দিক থেকে নিম্ন স্তরের বলে দাবি করে। নারীর সন্তান পুনরুৎপাদনের ভূমিকা তাকে ঘরে যেমন বন্দী করে রাখে, তেমনি তাকে নিম্ন মজুরির শ্রমিক হিসেবেও চিহ্নিত করে। ফলে নারী অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে এবং পুরুষ প্রভুত্ব স্থায়ী রূপ লাভ করে। মার্ক্সীয় নারীবাদীরা এমন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হন এবং প্রতিবাদ করেন। তাই দেখা যাচ্ছে যে যদি আমরা পুরো বিষয়টা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো এরকম: নারীবাদের মূল প্রতিপাদ্য নারী পুরুষ সমান, তাদের অধিকার অভিন্ন, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যুগ যুগ ধরে নারী বৈষম্যের শিকার সর্বস্তরে। এই পরিস্থিতি উপলব্ধি করে গড়ে ওঠে নানা সংগঠন এবং নারীবাদীর নানা তত্ত্ব। নানা প্রতিকূলতা পার হয়ে নারী অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে যাচ্ছেন নারীবাদী সংগঠনগুলো। তো আমরা জানলাম যে নারীবাদ বলে একটি সংগঠন, একটি তত্ত্ব রয়েছে, যে তত্ত্বে নারী চেতনাবাদ বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। এতে খুব সহজ করে বোঝানো হয়েছে যে নারীবাদ মূলত পুরুষ বিরোধী কোনো সংগঠন নয়। এটাই মূলত নারী পুরুষের অসাম্য এবং সমাজের
সমাজের অসাম্য এবং মূলত অসাম্য এবং অসমান অর্থাৎ একটি ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চান, এবং সেজন্যই নারীবাদী সংগঠনগুলো নানাভাবে আন্দোলন করছেন, এবং যেটি 200 বছর যাবত এই আন্দোলন অব্যাহত রয়েছে। এটি হলো মূলত নারীবাদ বা নারী ফেমিনিজম তত্ত্ব। তো আমরা আজকে এ পর্যন্তই। তোমরা ততক্ষণ ভালো থেকো। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব মডার্নিজম বা আধুনিকতাবাদ। তোমরা একটুখানি বাসায় দেখে নিও মডার্নিজমটা কি। আমি তোমাদের সঙ্গে আগামী ক্লাসে মডার্নিজম সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সকলকে।